নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করব অবধূত অর্থাৎ দুলাল চন্দ্র মুখোপাধ্যায়ের একটি গল্প অব্যর্থ কবচ। শুরু হচ্ছে গল্প অবধূতের লেখা অব্যর্থ কবচ। মোহিনী মোহন, কামিনী কুমার, অবলা রঞ্জন এই রকমের একটি নাম হলেই মানাতো ভালো। তা নয়, একেবারে বগলা প্রসাদ ঘোষ দস্তিদার, শান্তিপুরে জরিপার ধুতি, সিল্কের পাড় কোঁচানো উড়ানি দিয়ে দেহযষ্টিখানি মণ্ডিত। ভয় হয়, ঠোকাঠুকি লাগলে এখনই হয় ওখানেই ভেঙে গুঁড়িয়ে পড়বে, কিংবা ঝড় উঠলে উড়িয়ে নিয়ে যাবে অসীম শূন্যে। ডান হাতখানি সামনে পেতে দিয়ে একান্ত লজ্জিত কণ্ঠে বললেন, সময়টা ভালো নয়, খারাপ যাচ্ছে স্যার। হাতখানি টেনে নিয়ে উল্টে পাল্টে দেখলাম কনিষ্ঠা আর অনামিকার আঙুলে আংটি। কনিষ্ঠার আংটিতে একখানি লাল টকটকে পাথর বসানো, অনামিকার আংটির ওপর 1 ইঞ্চি চওড়া 1/2 ইঞ্চি লম্বা একখানি পাত, তার ওপর সবুজ রঙে মিনা করা হয়েছে, মধুমালতী। মিনিট 3 পরে হাতখানি ছেড়ে দিয়ে কড়িকাঠের দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরে চাপা গলায় জিজ্ঞাসা করলেন ঘোষদস্তিদার বাবু, কিরকম দেখলেন স্যার? যেন তন্দ্রা ছুটে গেল আমার। বললাম, কি দেখলাম বলে আবার হাতখানা টেনে নিলাম। তারপর হাতের রেখাগুলির ওপর নজর রেখে একখানা কাগজে কতক সংখ্যা লিখে যোগ বিয়োগ গুণ ভাগ কষলাম কিছুক্ষণ এক মনে। শেষে মুখ তুলে বললাম, আপনার 8ম স্থিত রাহু 12 স্থিত শনির সঙ্গে গৃহ পরিবর্তন করায় আশাভঙ্গ, মনস্তাপ এই যোগ প্রবল হয়ে উঠেছে। আর 5ম স্থিত কেতু 7ম স্থিত মঙ্গলের ওপর পূর্ণ দৃষ্টি দেওয়ায় এ সময় বদনাম, বিবাদ, অর্থক্ষতি হওয়া সম্ভব। আর দৈত্যগুরু শুক্রাচার্য চন্দ্রের ওপর পূর্ণ প্রভাব বিস্তার করার দরুন আপনার প্রাণের চেয়ে যা প্রিয় তা হাতে পেয়েও হয়তো হারাতে হতে পারে। আর কিছু বলতে হলো না। ভদ্রলোক ফুঁপিয়ে কেঁদে উঠলেন। অর্থাৎ আমার গণনা নির্ভুল। রাহু, মঙ্গল, শনি, কেতু ঠিক জায়গায় ঘা দিয়েছে তাঁর বুকের ভেতরের দগদগে ঘাখানার ওপর। মনে তিনি অসহ্য রকমের প্রেমে পড়ে গেছেন। গল্প উপন্যাসে যেমন লেখা হয় হুবহু সেই রকম দাঁড়িয়ে গেছে ব্যাপারটা। তাঁর প্রেমের পাত্রীটি যথা নিয়মে অন্য একজনের প্রেমে পড়েছেন। বুঝিয়ে বললাম তাকে, এর জন্য মন খারাপ করার কোনো মানে হয় না। প্রেমে পড়বার মতো উপযুক্ত পাত্রীর অভাব নেই দেশে। দেখে শুনে অন্য একজনের প্রেমে ফের পড়ে যান, তাহলেই ল্যাটা চুকে যাবে। আমার সদুপদেশ তাঁর কানে ঢুকল না। পা চেপে ধরতে এলেন। একটা উপায় করে দিতেই হবে, নয়তো তিনি আত্মহত্যা করবেন। অতএব শাস্ত্রীয় ক্রিয়াকর্ম করার জন্য ফর্দ করতে হলো। সব শুদ্ধ 29 টাকা 14 আনা খরচ হবে। তার উপর দক্ষিণা আছে। বগলা প্রসাদ বাবু শান্ত হলেন, নগদ 35টি টাকা গুনে দিলেন। 7 দিন পরে এসে আমার অতি বিখ্যাত মহাপুরস্চরণ সিদ্ধ প্রাণমোহিনী কবচটি নিয়ে যেতে বললাম। কবচ ধারণের পর 3 দিনের ভেতর প্রত্যক্ষ ফল পাবেন এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে হাসি মুখে বিদায় নিলেন তিনি। সকালেই দমকা রোজগার। উঠে গেলাম বাড়ির ভেতরে। গৃহিণীর হাতে টাকাগুলি দিয়ে বললাম, এখনই একবার বাজারে পাঠাও সুরেনকে, 10টা বাজেনি এখনো। বড় বড় বাগদা চিংড়ি আর দই আনুক। চিংড়ির মালাইকারি বানাও, আর তার সঙ্গে ঝংকার দিয়ে উঠলেন তিনি, আর তার সঙ্গে 2টো হাতির মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। ও টাকা নেওয়া চলবে না।
কালই ফিরিয়ে দিয়ে আসবো মালতীদিকে। সন্তুবাবুর মাথা খারাপ হয়ে গেছে, 2 হাতে টাকা উড়োচ্ছেন, তা বলে সব জেনে শুনে আমরা ও টাকা খাই কি করে? তার মানে ওই ভদ্রলোককে তুমি চেনো নাকি? চেনেন, বেশ ভালো করেই চেনেন বগলা প্রসাদ ঘোষ দস্তিদারকে আমার গৃহিণী। ওর বাপের বাড়ির 3খানা বাড়ির পরের বাড়িতে থাকেন মালতীদিরা, অর্থাৎ সেই বাড়ির মেয়ে তিনি। তাঁরই স্বামী হচ্ছেন বগলা প্রসাদ ঘোষ দস্তিদার। পদ্মপুকুরে মস্ত বাড়ি আছে তাঁর, ভালো চাকরিও করেন কোথাও, কিন্তু মাথায় আছে ছিট। নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করবেন, বউকে লুকিয়ে চিঠি লিখবে, পরস্ত্রীর মতো লুকিয়ে দেখা করবে তার সঙ্গে রাস্তায়, সিনেমায়, লেকে, মাঠে ময়দানে, লুকিয়ে ওর সঙ্গে পালিয়ে যাবে। এই সমস্ত করতে রাজি না হলেই গন্ডগোল। নিশ্চয়ই বউ অপর কারোর সঙ্গে প্রেম করছে, তখন আত্মহত্যা করতে ছুটবেন ভদ্রলোক। বললাম, কিন্তু উনি যে বললেন অন্য কার সঙ্গে প্রেমে পড়েছেন, কি নামটা যেন বেশ মধু মধু। ঠোঁট উল্টে গৃহিণী জবাব দিলেন, যত সব আদিক্ষেতা, নাম ছিল শুধু মালতী, সন্তুবাবু মধু লাগিয়ে নিয়েছেন, নিয়ে একেবারে বিষ করে তুলেছেন। মাথা খারাপ বলছি না ভদ্রলোকের? মাত্র মাস 2 সাইনবোর্ড টাঙিয়ে রাত জ্যোতিষী হয়ে বসেছি। সকালবেলার প্রথম খদ্দেরের টাকাটা ফিরিয়ে দিতে হবে শুনে মন খারাপ হয়ে গেল, কিন্তু নিজের ঘরে তো আর মহাপুরুষচরণ সিদ্ধ রাজবশীকরণ কবচ টাঙিয়ে রাখিনি। মুখ বুজে ফিরে গিয়ে বসলাম তাকিয়া ঠেস দিয়ে তক্তপোষের ওপর, নতুন খদ্দেরের আশায়। সন্তুবাবু না বগলা প্রসাদ সকালবেলার বউনিটাই খারাপ করে দিয়ে গেলেন সেদিন। 3 পরে দুপুরবেলায় ঘুমোচ্ছি, গৃহিণী ঠেলে তুললেন, তার মালতীদি এসেছেন। চোখে মুখে জল দিয়ে চাদরখানা গায়ে জড়িয়ে নিচে নেমে গেলাম। বেশ স্বাস্থ্যবতী এক ভদ্রমহিলা 2 হাত কপালে ঠেকিয়ে নমস্কার করলেন। বয়স 30-এর ভেতর, মাজা ঘষা গায়ের রং, সাজ পোশাক সুরুচির পরিচয় দেয়। শুনলাম তার স্বামী বগলা প্রসাদ ঘোষ দস্তিদারের বাতিকের ইতিহাস। 7 বছর বিয়ে হয়েছে ওদের। প্রথম দিকে কিছুতেই স্ত্রীকে নিজের কাছে আনতে চাননি বগলা প্রসাদ। তখন বাতিক ছিল সাংঘাতিক ধরনের। অর্ধেক রাত্রে লুকিয়ে শ্বশুরবাড়ি যেতেন, পাঁচিল টপকে বা ছাদের জল পড়া নল বেয়ে ঢুকতেন, নিজের স্ত্রীকে ফুসলিয়ে বাড়ির বার করে আনতে চাইতেন, লুকিয়ে চিঠি পাঠাতেন, তাতে লেখা থাকত, রাত 2টোর পর যেন অমুক জায়গায় সাদা চাদরে আপাদ মস্তক আবৃত করে দাঁড়িয়ে থাকে তার মধুমালতী। আরও হরেক রকমের ফ্যাসাদ। একবার শেষ রাত্রের দিকে যখন তিনি শ্বশুরবাড়ির পাঁচিল টপকাচ্ছিলেন, তখন পাড়ার ছেলেরা ধরে ঠেঙিয়ে প্রায় ঠান্ডা করে ফেলেছিল। শেষে তার শ্বশুর জোর করে মেয়ে পাঠিয়ে দেন। স্বামীর কাছে এসেও মালতীদি শান্তি পেলেন না। বগলা প্রসাদের বাতিক আরও বেড়ে গেল। স্বামীর মাথা ঠান্ডা রাখার জন্য কিছুই করতে বাকি রাখেননি মালতীদি। মাথার সিঁদুর মুছে ফেলে কলেজের মেয়ে সেজে রাত 9টার সময় লেকের ধারে গিয়ে লুকিয়ে থেকেছেন। হাসপাতালের নার্স সেজে সিনেমায় গিয়ে বসেছেন বগলাবাবুর পাশে। একলা পুরী পালিয়ে গেছেন, যাতে 2 দিন পরে বগলাবাবু সেখানে গিয়ে সমুদ্রের ধারে তাকে হঠাৎ ধরে ফেলবার সুযোগ পান। এক বাড়িতে থেকেও 10-15 দিন লুকিয়ে কাটিয়েছেন, যাতে বগলাবাবু তাকে খুঁজে না পাবার দুঃখটা চেখে চেখে ভোগ করতে পারেন। কিম্বত কিমাকার সব প্রেমপত্রের জবাব দিয়েছেন, মান অভিমান ঝগড়াঝাটি যে কত করেছেন তার ইয়ত্তা নেই। কিছুতেই বাতিক কমছে না, যত দিন যাচ্ছে তত বাড়ছে। আজকাল নতুন এক খেয়াল চেপেছে মাথায়, শিলং যেতে হবে। সেখানে মালতীদি হলেন লাবণ্য, নিজে অমিত রায় হয়ে নতুন রকমের প্রেম করে আসবেন কিছুদিন বগলাবাবু। মালতীদি চোখ মুছতে লাগলেন, প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁর। বাস্তবে কোনো মেয়ে কখনো এই রকম বিপদে পড়েছে বলে শুনিনি। ওকে শান্ত করে ফেরত পাঠালাম।
বলে দিলাম আমার কাছে তিনি এসেছেন এ কথা যেন কিছুতেই টের না পান তাঁর স্বামী। কিছু একটা উপায় করবই আমি, যাতে তাঁর অশান্তি দূর হয়। বগলাবাবু যথাসময়ে কবচ নিতে এলেন। কবচ দেবার আগে তাকে দিয়ে কয়েকটা প্রতিজ্ঞা করে নিলাম। তিনি যাকে চান তাকে যদি হাতের মুঠোয় পান, তাহলে কোনো মতেই তার কথার অবাধ্য হওয়া চলবে না। তাকে নিয়ে স্বামী স্ত্রীর মতো ঘর সংসার করতে হবে। কখনো তার সঙ্গে কোনো রকম প্রেমের খেলা খেলবেন না। তাকে কোনো রকম সন্দেহ করতে পারবেন না। এমনি ধরনের আরও গোটা কয়েক প্রতিজ্ঞা করিয়ে তারপর ঝাড়া আধ ঘন্টা দাম্পত্য জীবন সম্বন্ধে বক্তৃতা দিলাম। তাকে বোঝালাম প্রেম জিনিসটা বিয়ের পরে একেবারে অচল। বিয়ের পর স্ত্রীর সঙ্গে প্রেম চালালে স্ত্রীর মাথা বিগড়ে যায়। যতক্ষণ নিজের জিনিস না হচ্ছে ততক্ষণই প্রেম, খোসামুদি, মানভিমান চালাতে হয়। বিয়ে ফুরালে ছাদনাতলার সঙ্গে কি সম্পর্ক? সুতরাং বারবার সাবধান করে দিলাম, আমার কবচ ধারণ করার পর তিনি যেন আর প্রেম টেম না করেন, কারণ কবচ আমার অব্যর্থ। কবচের গুণেই সব ফল পাবেন। যাকে ভালোবাসেন তাকে নিজের স্ত্রী রূপেই পাবেন নির্ঘাত। আবার 10টি টাকা প্রণামী দিয়ে তিনি খুশি মনে কবচ পরে বিদায় হলেন। মাস 2 পর আমার গৃহিণী একদিন বললেন যে বগলাবাবু একেবারে বদলে গেছেন। যেমন চলা উচিত তেমনি চলছে ওদের সংসার। মালতীদি শান্তি পেয়েছেন এতদিন পরে। কৃতজ্ঞতা স্বরূপ 1 ভরির 1 ছড়া সোনার হারও পাঠালেন তিনি আমার কন্যার অন্নপ্রাশনে। স্ত্রীকে বললাম, দেখলে তো আমার কবচ অব্যর্থ কিনা? হাতে হাতে ফল পেলেন তোমার মালতীদি। হাতে হাতে ফল পাবার আরও কিছু বাকি ছিল তখনও। একদিন দুপুরে ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। গৃহিণী প্রবল উত্তেজিত হয়ে বললেন, শিগগির নিচে চলো, মালতীদি এসেছেন, সর্বনাশ হয়ে গেছে। ছুটলাম নিচে। মালতীদি দাঁড়িয়ে আছেন। ভয় পেয়ে গেলাম তাঁর চেহারার অবস্থা দেখে। চোখের কোলে কালি পড়েছে, চুল উস্কো খুস্কো, মুখ শুকিয়ে গেছে। নিশ্চয়ই কয়েকদিন ওর গলা দিয়ে জল নামেনি। আমাকে দেখে তিনি আকুল হয়ে উঠলেন। বলতে পারেন কোথায় গেছে ওরা? কে? কাদের কথা বলছেন? বগলা বাবুর স্ত্রী ডুকরে কেঁদে উঠলেন। বলুন, দয়া করে বলে দিন আমায়, কোথায় গেছে সে? আমি নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনবো। সে যা চায় আমি তাই হব। যা করলে সে খুশি আমি তাই করব। শুধু সে ফিরে আসুক, আর আমি পারি না লোকের গঞ্জনা সইতে। আর তিনি বলতেই পারলেন না। বললেন আমার গৃহিণী। 5 দিন বগলাবাবু নিরুদ্দেশ হয়েছেন। সেই সঙ্গে আর একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হল মালতীদির ছোট বোন হেনা। মেয়েটি কলেজে পড়ছিল। অনেক দিন চলছিল ব্যাপারটা। মালতীদিকে সাবধানও করেছিলেন অনেকে, তিনি বিশ্বাস করেননি। ইদানিং বাড়িতে বগলাবাবু স্ত্রীর সঙ্গে যে ব্যবহার চালাচ্ছিলেন তা শুধু আদর্শ পত্নীগত প্রাণ স্বামীর পক্ষেই সম্ভব। এতটুকু খুঁত ধরবার মতো কোনো কিছুই ছিল না তাতে। বিশেষত হেনা তো সেদিনের মেয়ে। শেষ পর্যন্ত হেনাকে নিয়ে উধাও হবেন ও স্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কিন্তু এখন তিনি লজ্জায় যে আর মুখ দেখাতে পারছেন না। তার বাপের বাড়ির সবাই আর শ্বশুর বাড়ির এরা তাকেই দায়ী করছেন এই কুৎসিত ব্যাপারটার জন্য। আমি তখন ভাবছি কোথায় আমার মুখটা লুকাবো। কবচের অব্যর্থ ফল ফুলেছে, কিন্তু নিজের গৃহিণীর কাছে যে মুখ দেখাবো তার উপায়ও নেই। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবার আসবো পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।